124 বছরের পুরনো ঝর্ণা। মালয়েশিয়া ঘুরতে এসে আমি একদিন গিয়েছিলাম এই দেশের বড় শহরগুলোর মধ্যে একটা, মালাক্কায়। মালাক্কা একটা ঐতিহাসিক শহর, যেখানে রাস্তায় হাঁটলেই ইতিহাস চোখের সামনে চলে আসে। এই ভিডিওতে আমি একাই নিজের মতন করে শহরটা ঘুরেছি। রেড স্কোয়ারে লাল রঙের ভবনগুলো থেকে শুরু করে ঝঙ্কা স্ট্রিটের ভিড় আর খাবারের গন্ধ। এই ভিডিওতে আমি মালাক্কাকে দেখাবো ঠিক যেমনটা আমি দেখেছি। তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। সবে হোস্টেল থেকে বেরোলাম, আমাকে যেতে হবে টিভিএস। সবার আগে বলে রাখি, এটা হচ্ছে মালয়েশিয়াতে আমার 3 নম্বর দিন। লোকে আমাকে বলবে যে মালয়েশিয়াতে এসে মেন জায়গাটায় আগে যায়নি। মেন জায়গাটা হচ্ছে টুইন টাওয়ার, যেটা দেখতে সবার প্রথম এখানেই আসে। সেই মেন জায়গাটায় যাবো। আমি এসেছি উইকেন্ডে, আর উইকেন্ডে যতগুলো অ্যাক্টিভিটিস আছে, লাইক টুইন টাওয়ার হোক বা কেএল টাওয়ার হোক বা অ্যাকোরিয়া হোক, এগুলোতে না অনেক বেশি পয়সা লাগে। এবার যদি আমি উইকডেজে যাই, মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে, তাহলে সেই জায়গাগুলোর দাম অনেকটা কম হয়ে যায়, প্রায় 200-250 টাকার মতন ভারতীয় টাকায় কম হয়ে যায়। সেই কারণে আমি এখন ওই জায়গাগুলো না গিয়ে, যে জায়গাগুলোতে কোনো দাম কমবে না, কিছু করার নেই, সেই জায়গাগুলো ঘুরে দেখছি। আজ আমার ডেস্টিনেশন হচ্ছে মালাক্কা, আর সেখানে যাওয়ার জন্য টিভিএস থেকে বাস নিতে হবে। এখন টিভিএস যেতে গেলে আমাকে এখান থেকে প্রায় 900 মিটারের কাছাকাছি একটা স্টেশন হেঁটে যেতে হবে, আর তারপর সেখান থেকে আমাকে নিতে হবে মেট্রো নিয়ে যেতে হবে টিভিএস স্টেশনের সাথেই টিভিএস বাস স্ট্যান্ড। 9:30 আমার বাস, আর এখন বাজে সকাল 8:30। এই যে ম্যাপ সেট করে দিয়েছি, দেখাচ্ছে 850 মিটার আর হাঁটতে হবে। এই যে এটা আমার হোস্টেল থেকে জাস্ট বেরিয়েছি। প্লাজা রাকায়াত এই স্টেশনে আমায় যেতে হবে। আর সকালবেলা মেদের কাটা খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি পুরোটা তো গ্লাস, এর কারণে আরও দারুণ লাগছে। যখন থেকে মালয়েশিয়াতে আমি এসেছি, ম্যাক্সিমামটা আমি কার্ডে খরচা করেছি, আর কিছু কিছু জায়গায় ক্যাশেও দিয়েছি। মালয়েশিয়ার কারেন্সিটা দেখতে কীরকম এখনও পর্যন্ত আমি ভিডিওতে দেখাইনি। আমি যতক্ষণ স্টেশনে পৌঁছাচ্ছি ততক্ষণ মালয়েশিয়ার ক্যাশগুলো দেখিয়ে দিই। মালয়েশিয়া কারেন্সিটা আমি ভারত থেকেই ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। আমাদের এয়ারপোর্টের আশেপাশে অনেকগুলো কারেন্সি এক্সচেঞ্জের পয়েন্ট আছে, সেখানেই গেছিলাম। 20-25 পয়সার ডিফারেন্স ছিল, নিয়েছিলাম। ভারতীয় টাকা দিলেই মালয়েশিয়া কারেন্সি পাওয়া যায়। এখানে ডলার দিয়ে চেঞ্জ করার কোনো রকম ব্যাপার নেই, মালয়েশিয়া কারেন্সি ইজিলি পাওয়া যায়। সেগুলোর মধ্যে কিছু কারেন্সি নোট আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা ছিল 10 রিঙ্গিটের নোট। 1 রিঙ্গিটের ভ্যালু স্ক্রিনে শো হচ্ছে, সেই হিসাবে আমি এক একটা নোট দেখিয়ে দিচ্ছি। এগুলো ছিল 1 রিঙ্গিট। এগুলো আমার কাছে খুচরো অনেক কটা ছিল, আর এটা প্লাস্টিকের তৈরি নোট ছিল। এটা ছিল 50 রিঙ্গিটের নোট, আর এগুলো ছিল 100। তো হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি স্টেশনে, আর এখান থেকে আবার আমাকে নিতে হবে সেই পেটালিং লাইন বান্দার তাসিক সেলেতান 2.9। বাবা 10 পয়সা। উত্তরা হাইটসের ট্রেন ধরতে হবে, যেটা বান্দার তাসিক সেলেতান যাবে। জায়গার নামগুলো আমাদের জন্য অস্বাভাবিক। ট্রেন থেকে নেমে হেঁটে যাচ্ছি টিভিএস লিঙ্ক ব্রিজ থেকে, মানে পেছনে স্টেশনটা ছিল, আর এখান থেকে সোজা হেঁটে যাচ্ছি। এই এখানে লেখা আছে টিভিএস সোজা, আর কেএলআই এর ট্রানজিট। মানে কালকে যখন আমি এসেছিলাম ট্রেনে, এই স্টেশন পড়েছিল আমার। এই যে অপরচুনিটি দেখা যাচ্ছে টিভিএস বাস স্ট্যান্ড। এই দুজনের সাথে দেখা হয়েছিল, বাংলাদেশি, বাংলায় কথা বলছিল, আমার সাথে গল্প করতে করতে আসছিলো। ওরাও যাচ্ছে। এখন আমাকে খুঁজতে হবে যে প্ল্যাটফর্ম কোনটা। এটা একটা ট্রেন স্টেশনের মতনই আর কি। প্ল্যাটফর্ম খুঁজে বার করতে হবে যে কোন প্ল্যাটফর্মে আমার বাসটা দিচ্ছে, সেখান থেকে বাস ধরতে হবে। মালাক্কা যেতে এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগবে। এখন দৌড় মেরে যাই, টাইমটা খুব কম, 9:10 বাজে। 9:25-এ আমার বাস। মোটামুটি ব্রেকফাস্ট আমার ব্যাগেই রয়েছে। বাড়ি থেকে যেসব কেক বিস্কুট দিয়ে দিয়েছিল, সেগুলো মানে শেষ করতে 2-4 দিন সময় লাগবে। তো ব্যাগে কেক এবং বিস্কুট দুটোই আছে, যেটা বাসে বসে আমি খেয়ে নেবো। আর জলের বোতল তো ফিল করে এসেছি। এটা হচ্ছে বোর্ডিং পাসের কিউআর কোড। এই কিউআর কোডটা দেখিয়েই এন্ট্রি করলাম গেট থেকে। এখন আবার নিচের দিকে যাচ্ছি, মানে ওপর আর নিচ করতে করতেই দিন চলে যাবে মনে হচ্ছে। সরি, ইংলিশ। One. Rana Pratap. Right. This one.
This one? Thank you. ওকে, এটা হচ্ছে আমাদের বাস। Sorry. Thank you. That's fine. Thank you so much. তো বাসে বসে গেছি এখন, কিন্তু বাসে ওঠার আগে এখানে একটা লেখা ছিল যে আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড। এখন ব্যাপার হচ্ছে খাবো কী করে, তাহলে আমাকে বাস থেকে নেমেই খেতে হবে। 9:23 এখন, একদম কাটায় ঢুকেছি এখানে। আগামী 2 মিনিটের মধ্যে তো বাস ছাড়ার কথা, 2-4 মিনিট হয়তো এক্সট্রা দাঁড়াবে। যদিও বাসে বসে গেছি আর আমি সেকেন্ড সিটটা নিয়েছি, মানে সিট নাম্বার আমার 5, কারণ আমার এমনিতে মোশন সিকনেস আছে। আর উইন্ডো সাইডটা নিয়েছি যদি একটু কিছু ফটো ভিডিও নেওয়া যায়। বাস একদম সঠিক সময় ছেড়েছিল। প্রথমে হোস্টেল থেকে 13 কিলোমিটার এসেছিলাম টিভিএস, আর টিভিএস থেকে অলমোস্ট 136 কিলোমিটার ছিল মালাক্কা। পৌঁছতে 2.5 ঘন্টার মতন সময় লেগেছিল। বাস থেকে নেমে সোজা এই মার্কেটের ভিতরে ঢুকলাম। এখান থেকে আমাকে ডোমেস্টিক বাস ধরতে হবে। ডোমেস্টিক বাস মানে হচ্ছে যে মালাক্কা সেন্ট্রাল থেকে যেখানে টুরিস্ট পয়েন্টগুলো আছে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেই বাসটার ভাড়া আবার 2 রিঙ্গিট বা 2.5 রিঙ্গিট এরকম কিছু একটা হবে, জানি না, সেটা বাসে বসে দেখতে হবে। ইটস লাইক আমাদের পেটালিং স্ট্রিটের মতন। এখানে খাওয়ার অপশনও আছে, জামা কাপড় কেনার অপশন আছে, এছাড়া আরও অনেক কিছু আছে। ডোমেস্টিক বাস টার্মিনাল। বাস স্ট্যান্ডে এসে বসে আছি, ব্যাগ থেকে খাবার বের করে নিয়েছি, সেটাই খাচ্ছি। এখানে যে লোকাল বাস আছে যেটা আমাকে নিয়ে যাবে ডাস স্কোয়ারে, সেটা এখন প্ল্যাটফর্মে নেই, প্ল্যাটফর্ম নাম্বার 16-এ আসবে। এখানে বাস দাঁড়ানোর বিভিন্ন প্ল্যাটফর্ম করা আছে। M100 বাস বললো ওখানে একজন সিকিউরিটি, M100 বাস ধরে আমাকে যেতে হবে মেন জায়গায়। আমার পেছনে এখানে 16 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। 12টা বাজতে 5 মিনিট বাকি, মাত্র 6 ঘন্টা। 6:30টার সময় আমার আবার বাস আছে, তার মানে মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে আমাকে এখানে চলে আসতে হবে। কতক্ষণে কী ঘুরতে পারবো জানি না। শেষমেশ অপেক্ষার অবসান ঘটিয়ে বাসটি এলো। প্রায় 12:30টার সময় আমরা রওনা দিলাম মালাক্কা মেন সিটি সেন্টারের উদ্দেশ্যে, যেটাকে রেড স্কোয়ারে বলে। বিদেশের রাস্তায় এসি বাসে বসে নিজের দেশের নামটা দেখতে খুব ভালোই লাগছিল। বাস থেকে নেমেছি, নেমে একটু বাইরের দিকে নামিয়ে দিয়েছে আমাদেরকে। সেখান থেকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। ছাতাটা এনেছিলাম বৃষ্টিতে ব্যবহার করবো বলে, কিন্তু এত রোদ্দুর যে বাধ্যতামূলক ছাতাটা বের করে ব্যবহার করছি। এখন আমি 2 থেকে 3 মিনিট ধরে হাঁটছি, আর এখন ফোর্ট ফার্মহাউসের সামনাসামনি চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম ডাস স্কোয়ারে নামবো, সেখান থেকে শুরু করব। সামনেই এন্ট্রি দেখা যাচ্ছে রাস্তার উপর দিয়ে, ফোর্ট ফার্মহাউস। এই শহরের প্রাচীনতম ইউরোপিয়ান স্থাপত্য, যেটা 1511 সালে পর্তুগিজদের দ্বারা নির্মাণ হয়েছিল। আর এখন শুধুমাত্র এর গেটটাই রয়েছে। এখন শুধু গেটটাই বেঁচে আছে, ভেতরে ঢোকার কিছু নেই, ঘোরারও খুব বেশি কিছু নেই। 2-3 মিনিট দেখলেই হয়ে যায়। এক্সপেকটেশন খুব বেশি রাখলে হয়তো ডিসঅ্যাপয়েন্ট হতে হবে, কিন্তু মালাক্কা ঘুরতে এলে এই জায়গাটা একবার দেখা যায়। এখানে মারাত্মক গরম, মারাত্মক। ইটস লাইক 41। এখান থেকে নিচের দৃশ্যটা এরকম। এটাই ফোর্টের মেন এন্ট্রান্স ছিল, এখন আর নেই। এখন এই হিলের ওপরে যদি গিয়ে কিছুটা দেখা যায়। মালাক্কার একদম উপরে সেন্ট পলস হিলে সেন্ট পলস চার্চ। ওপরে উঠতে একটু হাঁটতে হয়, খুব কঠিন না, কিন্তু দুপুরবেলা হলে খুব গরম লাগে। ভেতরে ঢুকলে দেখা যায় কোনো ছাদ নেই, শুধুই দেয়াল আর খোলা আকাশ।
বেঞ্চ নেই, মূর্তি নেই, আসলে বসে থাকার মতন কিছুই নেই। 5-10 মিনিটেই দেখা শেষ হয়ে যায়। চারপাশে পুরনো সমাধি ও ফলক আছে, কিছু কিছু লেখা পড়াও খুব কঠিন। এই চার্চটা 1521 সালে বানানো হয়েছিল। শুরুর দিকে এটা চার্চ ছিল না, একটা ছোট চ্যাপেল ছিল। বিশেষ করে এটা সব ধ্বংসাবশেষ আর কি। এখানে যেহেতু পর্তুগিজরা এসে রাজ করে গেছিলো, তার কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে। যাক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ভিউটা পুরো প্যানোরামিক, দারুণ। এখান থেকে একটা সমুদ্রের ভিউ দেখা যাচ্ছে। সামনে এই যে লম্বা পোলটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোনো পোল নয়, এটা একটা কোনো ফান রাইড হবে, যেখানে একটা প্ল্যাটফর্ম আছে যেটা ইভলভিং, মানে ঘুরতে থাকে ওখানে। এখন নিচে আছে, সেটা আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে নেমে আসে। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রের মধ্যে দেখা যাচ্ছে জাহাজ। এটা অ্যাকচুয়ালি মালাক্কা স্ট্রেট, মানে মালাক্কা প্রণালী, যেটা আমরা পড়েছিলাম একটা সময়। ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মাঝখান থেকে এই প্রণালীটি বয়ে গেছে, যেটা ডান দিকে গেলে আন্দামান সাগরের দিকে গেছে। ভাই হিন্দি গান চলছে। যাই হোক, প্রথম দুটো জায়গা দেখে কমপ্লিট করার পর পরের জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। এবং এখানে যে রাস্তাটা আছে, সেই রাস্তার মধ্যে এই ধরনের গাড়িগুলো চলে, যেটা আমার পেছনে চলছে, তার মধ্যে হিন্দি গান চলছে। হাঁটতে হাঁটতে রাস্তার উপরে কালারফুল বিল্ডিংগুলো দেখে আমার নজর কাড়লো, তাই হেঁটে হেঁটে একটু বিল্ডিংগুলো দেখতে চলে গেলাম। আর সেখানে পৌঁছে দেখলাম একটা লোকাল মার্কেট আছে, তাই লোকাল মার্কেটটা একটু হেঁটে এক্সপ্লোর করেই নিলাম। আমাদের কলকাতায় ধর্মতলা এসপ্ল্যানেডে জামা কাপড়ের মার্কেট, চাঁদনি চকে ইলেকট্রনিকের মার্কেট আর বাগরি মার্কেটের সব সাজার জিনিসপত্রের মার্কেট, এই তিনটেকে যদি এক জায়গায় করে দেওয়া হয়, এটাই হলো সেই মার্কেটের মতো। এক ছাদের তলায় সব কিছুই পাওয়া যায়। একটু গুড টাইপের ফিল হচ্ছে, ভালো। হাতে একটা ধরে দিল, নারকেলের, অবশ্যই নারকেল তো থাকবেই। মার্কেটে ঢুকে কিছুটা ঠান্ডা হয়ে নিলাম গরমের জন্য। এখন অলমোস্ট প্রায় দুপুর 2টো বাজে, দূরে হাঁটাও মুশকিল। আর এখানে সবই সামনাসামনি, কোথাও যে গাড়ি নিয়ে যাওয়া দরকার সেটার প্রয়োজন নেই। ওপর দিয়ে যে টাওয়ারটা আমি দেখছিলাম এবং বলছিলাম লম্বা টাওয়ার, এটা হচ্ছে মালাক্কা টাওয়ার, যেটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে মিনারা তামিংসারি। টিকিট কাউন্টার আছে, টিকিট কার্ডের উপরে উঠতে হয়, পুরো প্ল্যাটফর্মটা ঘোরে আর কি। হাঁটতে হাঁটতে 2 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম রয়্যাল নেভি মিউজিয়ামে। এখানে নেভির একটা ব্যাটেলশিপ রাখা আছে অ্যাজ আ মিউজিয়াম হিসাবে, কিন্তু এর ভেতরে ঢুকতে এখন মনে হয় দেয় না, কারণ ওখানে সিঁড়ি আছে বাট গেট বন্ধ। হয়ে যায় পেছনে, এখানটা সিঁড়ি রয়েছে বাট গেটটা বন্ধ। আমাদের যেরকম নেভি মিউজিয়াম আছে ভাইজাকে, যেখানে সাবমেরিন আছে প্লাস ফাইটার জেট রাখা আছে। সাবমেরিনে গিয়ে আমি ঢুকতে পারিনি, কারণ আমি যেই টাইমে গেছিলাম সে টাইমে লকডাউন ছিল। এই যে এখানে ব্যাটেলশিপ, এই ধরনের কামানগুলো মেইনলি তো এই ধরনের জাহাজের ওপরে থাকে। এই আমার পেছনে নেভি মিউজিয়াম, আর আমার তার ঠিক উল্টো দিকেই রয়েছে আমার পেছনে যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিউজিয়াম সামুদেরা, যেটার নাম হচ্ছে ফ্লোট দেলামার। এটা একটা পুরোপুরি পর্তুগিজ জাহাজ, যেটা পুরো কাঠের তৈরি। অ্যাকচুয়ালি এটা একটা রেপ্লিকা, অ্যাজ এ মিউজিয়াম হিসাবে রয়েছে। ভেবেছিলাম এর ভেতরে এন্ট্রি করব, কিন্তু এর প্রবেশ মূল্য অনেক, মানে বিদেশিদের জন্য, মানে আমার মতন ভারতীয়দের জন্য 20 রিঙ্গিট, মানে অলমোস্ট 400 টাকা। আমার কাছে এই জায়গাটায় এতগুলো পয়সা দিয়ে ঢোকাটা মনে হলো একটু এক্সপেন্সিভ। তার থেকে আমি বাইরে থেকে খুব ভালো ভালো ছবিও নিতে পারলাম এবং বাইরে থেকে এক্সপিরিয়েন্সটাও নিতে পারলাম। ভেতরে গেলে হয়তো একটা দুটো কেবিন দেখতে পারবো, আর কিছু পুরনো ইতিহাস সম্বন্ধেও জানতে পারবো। এখন মাত্র আর 2.5 ঘন্টা বাকি আছে, 2.5 ঘন্টা পর আমাকে বেরোতেই হবে, কারণ 6:30টায় বাস, আর আমাকে 1 ঘন্টার মধ্যে এখান থেকে আবার সেন্ট্রালে পৌঁছতে হবে। আমি ইতিহাসে অত বেশি ইন্টারেস্টেড নই, এই কারণে আর আমি ভেতরে গেলাম না। আমার স্ট্রাকচারালটা দেখতে খুব ভালো লাগছে, এই কারণে দাঁড়িয়ে অনেকগুলো ছবি নিলাম, অনেকক্ষণ দাঁড়ালাম। বাইরে থেকে দেখতে সত্যিই সুন্দর লাগছে। এখানে এই সমুদ্র মিউজিয়ামটা দেখার পর জাস্ট এইটুখানে হেঁটে এলাম। এখানে হচ্ছে মালাক্কা রিভার ক্রুজ, এইখান থেকেই ক্রুজটা চলে ওইদিকে সোজা চলে যায়, আর এটা সন্ধ্যাবেলার দিকে হয়। সন্ধ্যাবেলার সময় খুব দারুণ লাগে, নদীর দুধারটা পুরো আলোকিত হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে এই রোদ্দুরে কেউ তো করতে যাবেও না, আর সন্ধ্যাবেলার দিকে আমি থাকবো না, কারণ 7:30টার সময় এখানে সন্ধে নামে, আর আমার বাস সন্ধে 6:30টার সময় ফেরার জন্য। পৌঁছে গেছি রেড স্কোয়ারে, বা যেটাকে ডাচ স্কোয়ারও বলে। এখানে রেড স্কোয়ার বলার কারণ হচ্ছে চারিদিকে লাল সিমেন্ট দিয়ে ঘরের দেয়ালগুলো করা।
পুরো জায়গাটা লালে লাল হয়ে রয়েছে। এটা হচ্ছে এখানকার ঘন্টাঘর, ঠিক এরকমই একটা, কিন্তু অনেক বড়, দেখেছি আমি শ্রীনগরে লাল চকে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডের লোগো। আর এই গরমের মধ্যে এখানে পাখা চলছে। একশো 24 বছরের পুরনো ঝর্ণা। একটি হিস্টোরিক্যাল আর খুব ফেমাস পর্যটন কেন্দ্র হলো এই মালাক্কা, মালয়েশিয়ার সবচেয়ে পুরনো শহরগুলোর মধ্যে একটি। মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থিত হওয়ায় প্রাচীনকাল থেকে বাণিজ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই মালাক্কায় দেখার অনেক কিছু আছে, শুধু সারাটা দিন হাতে সময় নিয়ে আসতে হবে। ভিক্টোরিয়া ফাউন্টেন আর ক্লক টাওয়ার দেখার পর আমি এলাম ট্যাট হুইসে, এবং মালাক্কার ক্রাইস্ট চার্চটাও এর পাশাপাশিই ছিল। ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পুরো মালাক্কা শহরটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি ঝঙ্কা স্ট্রিট অথবা মালাক্কার চায়না টাউনে গিয়ে পৌঁছলাম। আজ রবিবার, সেই কারণে বিশাল ভিড়, হাঁটা যাচ্ছে না রাস্তা দিয়ে। একসময় চীনা ব্যবসায়ীরা এখানে থাকতেন আর ব্যবসা করতেন। আজ ঝঙ্কা স্ট্রিট বিখ্যাত এই স্ট্রিট ফুড, ক্যাফে, সুভিনিয়ার শপ আর অ্যান্টিকের দোকানের জন্য। শুক্রবার থেকে রবিবার সন্ধ্যায় এখানে নাইট মার্কেট বসে, তখন রাস্তা পুরোপুরি বন্ধ থাকে পায়ে হাঁটার জন্য। ওকে, অনেক ঘোরাঘুরির পর একটা রেস্টুরেন্টে ঢুকেছি, যেখানে এখানকার লোকাল খাওয়া অর্ডার দিয়ে দিয়েছি। নাসি লেমাক আয়াম মনে হচ্ছে চিকেন, এখানকার ফ্রাইড চিকেন রয়েছে আর স্টিম রাইস রয়েছে। এখানে অপশন ছিল যে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবো, একটা হচ্ছে স্টিম রাইস আর না হলে নারকেল দুধে তৈরি যে চালটা আছে সেটা। বাট আমি তো নারকেল দুধের রাইস খাবো না, এই বলে স্টিম রাইস নিয়ে নিয়েছি বাঙালি খাবারের মতো। হোয়াইট রাইস, এখানে কিছু একটা স্যুপের মতন আছে, চাটনিজ আর যে স্যালাড রয়েছে যেখানে বাঁধাকপি, শসা, টমেটো রয়েছে, ফ্রাইড চিকেন রয়েছে। সাথে একটা কোক নিয়ে নিয়েছিলাম যেখানে বরফ দিয়েছে সাথে একসাথে। এটা 16.5 আর এটা 4, অলমোস্ট 21 রিঙ্গিটের কাছাকাছি। এটা এখন আমার দুপুরের লাঞ্চ। সময় হয়েছে এখন 3:30, মানে বেশি সময় নেই। খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। 6:30 আমার বাস আছে সেন্ট্রাল থেকে। শুরু করা যাবে। যখন আমি দুপুরের বসে খাবারটা খাচ্ছিলাম তখন আমার সাথে একটা খুব স্ট্রেঞ্জ ম্যাটার হয়েছে। আমার পেছনে এই যে ছেলেটা বসে আছে, এও ট্রাভেলার। এও বাইক নিয়ে নিজের গার্লফ্রেন্ডের সাথে মালাক্কা ঘুরতে এসেছিল। আমার খাবার সময় আমার সাথে কিছুক্ষণ কথা বলেছিল, মানে আমি কোথা থেকে এসেছি, কি করতে এসেছি, এইসব, কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইনি। পরে যখন আমার খাওয়া আমি শেষ করলাম এবং আমি আমার বিল দিতে গেলাম, তখন শুনলাম যে সেই ছেলেটা আমার বিল দিয়ে চলে গেছে, মানে আমার খাবারের যা দাম হয়েছিল সেটা সে মিটিয়ে দিয়ে গেছে। এখানকার মানুষরা এতটা ফ্রেন্ডলি জেনে খুব ভালো লাগছিল, কিন্তু মনে মনে আবার খারাপও লাগছিল। কি আর করবো, অগত্যা। তাই আমি রেস্টুরেন্টের যে কর্মচারী ছিল তার হাতে আমি 5 রিঙ্গিট দিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে যদি কারোর খাবারের প্রয়োজন হয় তাকে সাহায্য করে দিতে। এছাড়া আমার কাছে করার কিছুই ছিল না। হাঁটতে হাঁটতে আমি একটা এমন জায়গায় এসেছি যেখানে সহজে কোনো টুরিস্ট আসে না। যেহেতু আমার মোটামুটি জায়গাগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে, তাই একটু হাঁটতে হাঁটতে এখানটাই এলাম। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো সমুদ্র। এই ধরনের কোনো যদি লঞ্চ থাকে 2-3 ঘন্টার মধ্যে সোজা পৌঁছে যাওয়া যাবে ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার শেষ, এটা একদম ওপারেই আছে ইন্দোনেশিয়া। আমার মালাক্কা ঘোরা মোটামুটি কমপ্লিট, সব কিছুই প্রায় দেখে নিয়েছি। একটা দুটো জায়গা শুধু এন্ট্রি করিনি, বিকজ এন্ট্রি ফিগুলো অনেক হাই আর ভেতরে দেখার মতন সেরকম কিছু ছিল না। একদিনের মালাক্কা ট্রিপ ঠিক আছে, অনেকে এসে এখানে মালাক্কাতে নাইট স্টে করে, পরের দিন সকালে অন্য কোথাও বেরোয়। এখন অলমোস্ট 5টা বাজে, আমি এখান থেকে বেরিয়ে রওনা দেবো। আমার বাস আছে 6:30টায়। এখান থেকে সেন্ট্রাল পর্যন্ত যেতেই সময় লেগে যাবে, কারণ বাস কোথা দিয়ে পাবো না পাবো সেটা একটা দেখার বিষয় আছে। এখান থেকে সোজা বেরোবো, গিয়ে হোটেলে যাওয়ার জন্য প্রথমে বাস ধরবো, তারপরে বাস থেকে নেমে আবার ট্রেন থেকে নেমে আবার হাঁটা। তাহলে রওনা দেওয়া যাক হোটেলের দিকে। মালয়েশিয়ার এই মালাক্কা শহরটা আমাদের ভারতের গোয়ার মতন ভাইব দেয়, কারণ সেখানেও পর্তুগিজরা ছিল আর এখানেও। আমি হয়তো অন্য সব ট্যুরিস্টদের মতন মালাক্কাটা ঘুরিনি, নিজের মতন করে এক্সপ্লোর করেছি। ওই যে ওখানে হচ্ছে জঙ্কার স্ট্রিট আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানেই বসলাম, সবাই বললো এখানেই আসবে বাস, যেই বাসে করে এসেছিলাম M100। কতক্ষণে আসে এটাই হচ্ছে ব্যাপার, রবিবার তো কম চলছে মনে হয়, 1 ঘন্টা আছে, দেখা যাক। 10 মিনিটের মতন অপেক্ষা করতেই আমি বাস পেয়ে গেছিলাম। প্রায় 25 টাকার মতন ভাড়া দিয়ে আমি পৌঁছে গেছিলাম মালাক্কা সেন্ট্রালে। সময় বেশিক্ষণ লাগেনি পৌঁছতে।
জাস্ট 15 মিনিট হয়তো লাগলো সেন্ট্রালে পৌঁছাতে, মানে মালাক্কা সেন্ট্রাল পৌঁছাতে। আর এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি। চলতেসটা পেয়েছে অনেক। এখানে খাওয়ার জলের থেকে কোল্ড ড্রিঙ্কসের দাম কম। এখানে একটা জিনিস খুব বাজে, যেটা হচ্ছে প্রত্যেকটা এ ধরনের বোর্ডিং পাস করার জন্য 1 রিঙ্গিট করে নিচ্ছে, মানে এটা টিকিট চার্জেসের থেকে আবার আলাদা। আর এই জলের বোতলটা কিনলাম 500 ml, 1.5 রিঙ্গিট। এরপর বাস সময় মতন প্ল্যাটফর্মে চলে এসেছিলো আর ঠিক সময় মতনই বাসটা ছেড়ে দিয়েছিল। এরপর থেকে আমি শুধু আমার এই সফরটাকে এনজয় করছিলাম। বাসে করে আমি পৌঁছেছিলাম টিভিএস, সেখান থেকে ট্রেন ধরে আমি পৌঁছেছিলাম পাসারসানি। পাসারসানি স্টেশন থেকে একটুখানি হেঁটেছিল আমার হোস্টেল। বিদেশে এসে 3টে দিন আমার শেষ করেছিলাম এইভাবে ঘুরে। এখন অনেকগুলো দিন বাকি, অনেকগুলো জায়গা দেখার আছে। সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। যদি কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার কমেন্টে অবশ্যই লিখবেন। দেখা হবে আমার পরের ভিডিওতে।